বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারত সীমান্তে অবস্থিত বাংলাদেশে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর সপ্তাহে সব দিনই খোলা থাকবে। আগামী জানুয়ারি মাস থেকে এই নিয়ম কার্যকর হতে পারে। ভারত সীমান্তে অবস্থিত বাংলাদেশের বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহের সব দিনেই আমদানি ও রপ্তানি করা যাবে। রাষ্ট্রীয় ছুটি ছাড়া প্রতিদিনে খোলা থাকবে এই দুটি স্থলবন্দর। কোনো সাপ্তাহিক ছুটি থাকবে না। বর্তমানে এই ছুটি বন্দর শুক্রবার বন্ধ থাকে। একইভাবে বেনাপোলের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল ও আখাউড়ার বিপরীত ত্রিপুরার আগরতলা স্থলবন্দরও সপ্তাহে 7 দিনে খোলা থাকবে। আগামী জানুয়ারি মাস থেকে এই নিয়ম কার্যকর করা হতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উভয় দেশের আমদানি রপ্তানি কারকেরা সপ্তাহে সব দিন বন্দর খোলা রাখার দাবি করে আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এই 2 দিনব্যাপী শুল্ক সংক্রান্ত যৌথ দলের বৈঠকের প্রথম দিনে এই বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শারদীয় দুর্গোৎসব শেষ হতে না হতে শুরু হয়ে গেল 51 পীঠের এক পীঠ মাতাবাড়ি দেয়ালি মেলার প্রাক প্রস্তুতি। এই উপলক্ষে মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে মেলা কমিটিকে নিয়ে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। শারদীয় দুর্গোৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল 51 পীঠের এক পীঠ মাতাবাড়ি দেওয়ালি মেলার প্রাক প্রস্তুতি। রাজ্যের সর্ববৃহৎ দেওয়ালি মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোমতী জেলা সদর উদয়পুরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। উল্লেখ্য, গত 4 অক্টোবর সাব কমিটির মিটিংয়ে মাতাবাড়ি মন্দির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিধায়ক মাধব সাহাকে দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান এবং উদয়পুর মহকুমা ম্যাজিস্ট্রেট অজিত দেবনাথকে সম্পাদক নির্বাচিত করে 192 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত হয়েছে একটি স্টিয়ারিং কমিটি এবং 9টি উপকমিটি। এছাড়াও 21 অক্টোবর পুনরায় মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলের মিলনায়তনে একটি রিভিউ মিটিংয়ে উপকমিটিগুলি তাদের অ্যাকশন প্ল্যান উপস্থাপন করে এবং তাদের কার্যাবলীর উপযুক্ত নির্দেশ দেওয়া হয়। রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক মাধব সাহা, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রায় রামকৃষ্ণ ভৌমিক সহ প্রশাসনের উচ্চ পদস্থ আমলাগণ। মিটিংয়ে জানা গেছে, মাতাবাড়ি দেয়ালি মেলাকে কেন্দ্র করে মেইন গেট করা হবে 22 ফুট উচ্চতা। এছাড়াও মাতাবাড়ি কল্যাণ দিঘির মাঝ বরাবর উন্নত ধরনের কোনো কিছু যাতে করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে পর্যটকদের মনকে আকৃষ্ট করা যায়। এছাড়াও অন্যান্য বছরের তুলনায় সিসি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হবে বলে জানা গেছে। এবং এলইডি ফ্ল্যাক্স ব্যবহার করে ওটাকে সাজিয়ে তুলব। এরপর পাশাপাশি যে মেলা গ্রাউন্ড আছে ওটাতে থাকবে মেটাল লাইট এবং হ্যালোজেন, ওটা দিয়ে আমরা ওই পোর্শনটা ইলুমিনেট করব। পুরো মন্দির গ্রাউন্ডে এবার ইলেকট্রনিক্স গেট থাকবে 3টে ইলেকট্রনিক্স গেটের মধ্যে এক একটা ইলেকট্রনিক্স গেটের হাইট থাকবে হচ্ছে 48 ফিট করে, 48 ফুট এবং 42 ফুটের দুটো। আগরতলা যাওয়ার দিকে রাস্তাতে টুনি লাইট এবং কালার ল্যাম্প দিয়ে এই ধরনের একটা ইলুমিনেশন করা হবে। পাশাপাশি থাকবে ইলেকট্রনিক্স 4 বোর্ড, 4-8 বোর্ড, 8-4 বোর্ড। এগুলোকে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজে কলকা বলে থাকে। এখানে বিভিন্ন কৃষ্ণের বিভিন্ন অবতারগুলো থাকবে। পাশাপাশি বাচ্চাদের জন্য এই ধরনের কতগুলো কলকা বা ইলেকট্রনিক্স গেট রাখা হবে। মন্দির প্রাঙ্গণে সর্বত্রই থাকবে সিসি ক্যামেরা। তবে দর্শকদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের দিক থেকে। তবে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে দেয়ালি মেলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সহ দোকান ব্যবসায়ীদের জায়গা, মন্দিরের লাইটিং ও রং করার কাজে ধীরে ধীরে সেজে উঠেছে। প্রতিনিয়ত চোখ রাখুন আমাদের টিভির পর্দায়। আগামীতে দেয়ালি মেলা প্রাঙ্গণ কীরকম পর্যায়ে এবং কতটুকু সেজে উঠেছে মেলাকে কেন্দ্র করে দেখতে পারবেন। এদিকে দেয়ালি মেলাকে কেন্দ্র করে কলকাতার বিখ্যাত কারুকার্য প্রতিবেদন উদয়পুরের ব্রহ্মবাড়িতে প্রস্তুত করা হচ্ছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ এসএফআই কমলপুর বিভাগের সম্মেলনকে সামনে রেখে সংগঠনের ডাকে কমলপুর ফুলছড়ি বাজার শেডে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবির।
উদ্বোধন করেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। 16তম এসএফআই এর কমলপুর বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে কমলপুর এসএফআই এর বিভাগীয় কমিটির আজ ফুলছড়ি বাজার সেরে আয়োজন করে রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন এসএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএফআই কমলপুর বিভাগীয় সম্পাদক মানবেন্দ্র দেব, সভাপতি সুবীর দেব, প্রাক্তন ছাত্রনেতা অঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য, প্রদীপ ঘোষ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শিবিরে রক্তদান বিষয় আলোচনা করেন বক্তারা। প্রধান বক্তার ভাষণে ছাত্রনেতা মানবেন্দ্র দেব, অঞ্জন দাস, এসএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব এসএফআই এর সমাজ কল্যাণকর সেবামূলক কাজের প্রসঙ্গ তুলে ধরেন। উদ্দেশ্যে আমরা ছাত্র সংগঠন করছি। বিগত 3 বছরে আমাদের বিভাগের ছাত্র আন্দোলন কতটুকু এগোতে পেরেছে, আমরা ছাত্র সংগঠন আমরা সর্বভারতীয় ক্ষেত্রে কি আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। গত 3 বছর আগে আমরা যে সম্মেলন করেছিলাম, সেই সম্মেলনের পরবর্তী সময়ে এই সময়ের মধ্যে আমাদের সংগঠন আমরা কতটুকু এগোতে পেরেছি, আমাদের দুর্বলতা সফলতাগুলো আমরা সেই সম্মেলনের মধ্য দিয়ে চুলচালা বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের সংগঠনকে আগামী দিন এই বিভাগে একটা বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য আমরা 2 দিনের সম্মেলনের শিবিরে 24 জন এসএফআই সদস্য স্বেচ্ছায় রক্তদান করে। প্রসঙ্গত আগামী 26 ও 27 অক্টোবর কমলপুর কলেজের বিমল সিংহ সভাগৃহে অনুষ্ঠিত হবে এসএফআই এর কমলপুর বিভাগীয় কমিটির 16তম বিভাগীয় সম্মেলন। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রকাশ্য দিবালোকে এক যুবতীর সঙ্গে অশালীন আচরণ করায় 3 যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। ঘটনা কৈলাস শহরে। প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে অশালীন আচরণ করায় 3 যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন পথচারীরা। যুবতীটির সাহসী ভূমিকায় এদের আটক করা সম্ভব হয়েছে। অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ। তাদের TR02B6948 বাইকটিও আটক করেছে পুলিশ। পেচারতলের বাসিন্দা রিম্পি কোচিং সেন্টার থেকে স্থানীয় মডেল স্কুলের পাশে রাস্তা দিয়ে তার ভাড়া বাড়িতে ফিরছিল। বেলা 11:30 নাগাদ বাইকে 3 যুবক স্পিড কমিয়ে উক্ত যুবতীকে নানা রকম অশালীন মন্তব্য করতে থাকে। প্রতিবাদ জানায় মেয়েটি। এ সময় পথচারীরা বাইক সহ 3 যুবককে আটক করতে সক্ষম হয়। খবর যায় কৈলাসহর থানায়। সাথে সাথে থানার ওসি সাবির আহমেদ ঘটনাস্থলে ছুটে আসে। গ্রেপ্তার করা হয় উক্ত 3 যুবককে। এরা হলো শাহজামাল উদ্দিন, সে আগরতলা রাম ঠাকুর কলেজের ছাত্র, সোহেল আহমেদ 10ম শ্রেণীর ছাত্র এবং মূল অভিযুক্ত আহমদ আলী। এদের সকলের বাড়ি কৈলাসহরের কুবঝাড় এলাকায়। উপস্থিত নাগরিকরা সকলে এদের কঠোর শাস্তি দাবি করেছে। আমার বাইক নিয়ে আমার ছেলেটা নিয়ে আমি স্কুলে যেতেছি, তো হঠাৎ দেখছি যে ওই একটা মেয়ে, হলুদ জামা পরা মেয়েটা, তো 3টা ছেলে বাইকের মধ্যে তারা মেয়েটার সাথে বেশ কি কথাবার্তা হইতেছে আমি শুনছি না। আমি ক্রস করিয়া গেছি, তবে আমার সন্দেহ হয়েছে যে মেয়েটারে তারা উত্তক্ত করতেছে। আমি আবার ছেলেটা স্কুলে দিয়া আবার ঘুরার পরে মেয়েটারে জিজ্ঞেছি বোন কিতা হয়েছে, তারা তো আমার এই টিচিং করতেছে। কি কইছে কথা আমি তো ভাষায় প্রকাশ করতে পারতাম। সাথে সাথে এখানে যারা সবাই আসলো তারা প্রতিবাদ করছে এবং পুলিশের হাতে তারা তুলে দেওয়া হয়েছে। কৈলাসহরে এর আগেও এই জাতীয় ঘটনা ঘটলেও অধিকাংশ সময়ই মেয়েরা লজ্জা ও ভয়ে প্রতিবাদ করে না, কিন্তু এই ক্ষেত্রে সাহসী ভূমিকা নিয়েছে উক্ত রিম্পি। যেতেছি তারা 3 জনে দাঁড়ায় আসলো, তারপর আমার হইতেছে বলে আমার কি নাম আমি বলে কাপড় মানে এরকম খারাপ ভাষা হইতেছে আর কি। তারপর আমি কিছু আর কইছি না, তারপরে যাইতেছি আমি। তারপর আমি ফোনে দিয়ে কথাবার্তা আরম্ভ করছি মাত্র তারাও আবার করতেছে, দেখি ফোনে দিয়ে কথাবার্তা টিটকারি ধরনের কথাবার্তা কইছে। তারপর আমি উল্টা ঘুরে ছাড়া তারা কইছি বলে এরকম তোমরা এরকম কইতে লিখে তোমরা লোকের দিকে আমরা কইতেছ এরকম কইছি। তারপরে জুতা দেখাইছে এরকম আর কোনোদিন করো না এরকম যা কইছো তোমরা কিন্তু বাড়িতে মা বোন না নিয়ে এরকম কইছি। তারপর গেছি দেখছি তার কোনোদিন দেখছি। আপনি কি করেন, কলেজে পড়েন? না ম্যানেজ করতেছি। বাড়ি কোন জায়গাতে? আমরা একটা অভিযোগ পেয়েছি, একটা মেয়ে তার এমআরএস কোচিং সেন্টার থেকে যাওয়ার সময় কুবঝাড় এলাকার 3টা ছেলে মেয়েটাকে উত্তপ্ত করেছিল। এই খবরকে আমরা যথারীতি ঘটনাস্থলে যাই এবং 3টা ছেলেকে আমরা ধরে আনি। তারা বর্তমানে আমাদের পুলিশের কাস্টডিতে আছে। মেয়েটার অভিযোগের ভিত্তিতে আমরা খুব সহসা একটা মামলা নিচ্ছি। মামলাটা নিয়ে তাদেরকে আমরা কোর্টে প্রমাণ করব। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা।
বিশালগড় থানাধীন পুরনো স্টেট ব্যাংক সংলগ্ন প্রাক্তন খাদ্যমন্ত্রী মতিলাল সাহার বাড়ি থেকে 1050 লিটার কেরোসিন উদ্ধার করে মহকুমা প্রশাসন। আজ বিকেল 3:30 নাগাদ বিশালগড় থানাধীন পুরনো স্টেট ব্যাংক সংলগ্ন প্রাক্তন খাদ্যমন্ত্রী মতিলাল সাহার বাড়ি থেকে অবৈধ 1050 লিটার কেরোসিন তেল উদ্ধার করে। একটা সময়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী মতিলাল সাহার সিকিউরিটি থাকতেন ওই সময়ে ওই ঘরে। বিশালগড় মহকুমা দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসক অসীম সাহা, বিশালগড় ডিসিএম টিকে চাকমা, বিশালগড় থানার ওসি দিব্যেন্দু রায়ের যৌথ অভিযানে এই তৈলগুলি উদ্ধার করেন। তবে বিশালগড় মহকুমা প্রশাসন এই ধরনের অভিযান আরও আগে চালিয়েছিলেন। বর্তমানে প্রাক্তন খাদ্যমন্ত্রী মতিলাল সাহা ওই বাড়িতে থাকেন না, ওনার ছোট ভাই থাকেন বলে এলাকাবাসীর অভিযোগ। ঠিক উল্টা দিকে ন্যাশনাল হাই রোডের পাশে আর কি, এখানে একটা গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে এখানে হিউজ পরিমাণে কেরোসিন তেল স্টক আছে। আমরা অ্যাকর্ডিংলি আইলাম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফুড, ডিসিএম, ওসি বিশালগড়, আমরা সবাই মিলে যৌথভাবে দেখলাম যে প্রায় 1050 লিটার, যার বাজার মূল্য তো অনেক বেশি, সাবসিডি রেটে প্রায় 16,000 টাকা। এই ধরনের অভিযান কি আগামী দিনে চলবে না? হ্যাঁ, এটা চলতে থাকবে এবং বিগত দিনেও আমরা করছি, হিউজ পরিমাণে এরকম কালেকশন হয়েছে, আর আগামী দিনেও এটা জারি থাকবে। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্বোধনের 11 মাস পরেও সঠিক চিকিৎসা পরিকাঠামো নেই দক্ষিণ জেলার চোত্তাখোলা স্বাস্থ্য কেন্দ্রে, নেই বিদ্যুৎ পরিষেবাও। অবশেষে বিধায়ক আশ্বাস দেন 15 দিনের মধ্যে বিদ্যুৎ পরিষেবা চালু হবে। উদ্বোধনের 11 মাস পরও সঠিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠেনি দক্ষিণ জেলার চোত্তাখোলা স্বাস্থ্যকেন্দ্রে। গত বছর ডিসেম্বর মাসে ঘটা করে বিশাল পাকাবাড়ি হাসপাতালটির উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী। হাসপাতালটিতে 24 ঘন্টার পরিষেবা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত মাত্র দিনের বেলায় পরিষেবা পাচ্ছে এলাকাবাসীরা। হাসপাতালটিতে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, নেই বৈদ্যুতিক পাখা ও ভ্যাকসিনের ব্যবস্থা, নেই কোনো সাফাই কর্মী। হাসপাতালটিতে রয়েছে 11 জন কর্মী, যার মধ্যে একজন চিকিৎসক। তিনিও সবসময় সময় দিতে পারেন না হাসপাতালে। 10 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রোগীদের পড়তে হয় নানা সমস্যায়, ফলে রোগীদের মধ্যে বাধ্য হয়ে যেতে হয় বিলোনিয়া শহরে। অবশেষে গতকাল বিধায়ক সুধন দাস হাসপাতালে সফর করেন, সঙ্গে ছিল এলাকার প্রধান খোকন দেবনাথ। সুধন দাস রোগীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং একটি বৈঠকও করেন। বৈঠক করেন বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর সাথে। বিদ্যুৎ পরিষেবার জন্য প্রস্তাবিত হয়েছে 3,84,000 টাকারও। বিধায়ক সুধন দাস জানান আগামী 15 দিনের মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে হাসপাতালে, আর এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি এলাকাবাসীরা। ডিসেম্বরের 19 তারিখ 2012 উদ্বোধন হয়েছিল। তারপর থেকে আমরা হসপিটালে চালিয়ে যাচ্ছি। আমরা প্রথমে 7 জন স্টাফ ছিলাম, এখন কিছুটা বেড়েছে, এখন 11 জন 12 জন এমন, তার মধ্যে কয়েকজন ডেপুটেশনে গেছেন। তো আমরা চালিয়ে যাচ্ছি, যতটা সম্ভব চেষ্টা চালাচ্ছি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এখন উদ্বোধনের দিন থেকে আজ পর্যন্ত আমাদের কাছে না কোনো ইলেকট্রিক কানেকশান এলো, না প্রপার স্টাফ পেলাম, না জল, না বিদ্যুৎ, না ভালো একটা রাস্তা, না থাকার কোয়ার্টার, না স্টাফদের জন্য প্রয়োজনীয় যা যা দরকার কোয়ার্টার সমস্ত সব কিছু, না কোনো ল্যাব হসপিটালে। কারণে আমরা কানেকশন করতে পারতেছি না। এমনিতে স্যাংশন আছে, আর হেলথ ডিপার্টমেন্টের রিকোজিশন অনুসারে আমরা এস্টিমেট বানিয়ে সাবমিট করে দিচ্ছি অলরেডি। কত টাকার এস্টিমেট? 3,67,869 টাকা। আসার ব্যাপারে আপনার কাছে কী খবর আছে? এখন টাকা আসবে কি আসবে? টাকাটা অ্যাকর্ডিংলি আসলে আমি তো এমনি যদি নতুন এসেছি, যার ফলেও তো ম্যানেজারবাবু বলছে যে এস্টিমেট সাবমিট করে দিছে আগে, যে অ্যাজ পার তাদের রিকোজিশন অনুসারে, কিন্তু ফান্ড এখনও প্লেস হয়নি। ঠিক আছে, আমি আমার ডিজিএম লেভেল অর্থাৎ অথরিটির সাথে একটু ডিসকাস করবো আর কি ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় স্টেট ব্যাংক মতিনগর শাখার উদ্যোগে কমলনগরে আয়োজন করা হয় আর্থিক সাক্ষরতা ও সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন এসবিআই এর রিজিওনাল ম্যানেজার কমল পাল, বক্সনগর ব্লকের বিডিও মৈত্রী দেবনাথ প্রমুখ। ভারতীয় স্টেট ব্যাংকের মতিনগর শাখার উদ্যোগে কমলনগরে আজ অনুষ্ঠিত হয় আর্থিক সাক্ষরতা ও সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন ভারতীয় স্টেট ব্যাংকের রিজিওনাল ম্যানেজার কমল পাল, বক্সনগর ব্লকের বিডিও মৈত্রী দেবনাথ, বক্সনগর ব্লকের আরডি অফিসার কেশব চক্রবর্তী,
স্টেট ব্যাংকের মতিনগর শাখা সঞ্চালক অনুপম শর্মা, কমলনগর পঞ্চায়েত প্রধান ঠাকুরচাঁদ নমসহ স্টেট ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। শিবিরের মূল লক্ষ্য হল মানুষকে আর্থিকভাবে সাক্ষর ও সচেতন করে তোলা। বক্তাদের আলোচনায় উঠে আসে এই বিষয়গুলো। সঠিক জায়গাতে যদি না রাখি তাহলে সেই টাকাটা নিরাপত্তা থাকে না, এবং সেটা আমার প্রয়োজনের সময় যদি আমি না পাই তাহলে আমার যে প্রয়োজন সেটা আমি মেটাতে পারবো না। সেই নিরাপত্তার জন্য আমাকে কী করতে হবে? আগের দিনে আমরা টাকাকে কী করতাম, যেটা আমার প্রয়োজন সেটা আমি খরচ করতাম, এবং খরচ করার পরে যে অতিরিক্ত টাকা থাকতো সেটা কী করতাম, আমরা হয়তো বালিশের নিচে রাখতাম, হয়তো কোনো একটা মাটির ঘরাতে রাখতাম, ট্রাঙ্কে সুটকেসে রেখে দিতাম। তো সেদিন পেরিয়ে গেছে, আমরা এখন অনেক উন্নত, এবং সেই উন্নত সমাজ ব্যবস্থাতে টাকা এখানে থেকে আপনারা আশা করি অনুধাবন করতে সক্ষম হচ্ছেন। এর গুরুত্ব অনেক। আমরা এসবিআই থেকে আর্থিক যে সহায়তাগুলো পাই এবং ওনারা যে লোন দিয়ে থাকেন, আপনাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য যে প্রচেষ্টা ওনাদের এবং আর্থিক সিকিউরিটি, এই জিনিসগুলো আপনাদের বোঝানোর জন্য যে সচেতনতা শিবির আজকে এখানে অনুষ্ঠিত করেছেন ওনারা, আশা করি আপনারা তার গুরুত্ব অনুধাবন করতে পারছেন। आप लोग करें। और जैसा कि इस एरिया में बहुत सारे कई बार हम देखते हैं कि एसएमएस आता है आपका मोबाइल फ़ोन पर, बहुत सारी चीज़ें आती हैं कि आपका पैसा मिलने वाला है, आपने लॉटरी जीत लिया है, आप यहाँ पर जमा कराइए। ये सब चीज़ें आपको एक चेतावनी है कि आपका वो अपना कमाए हुए पैसे को, जो आपने मेहनत से पैसा कमाया है, उसको किसी छल करके आपसे छीनना चाहता है। बहुत स्पष्ट है कि जो आपके बीच में बैंक खुला हुआ है वह एक इतना बड़ा संस्थान है जो आपको इन सब चीज़ों से इनके कब्जे से। এছাড়া বিভিন্ন চিটফান্ডগুলোর প্রতারণার বিষয় নিয়েও আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে মহিলা, বৃদ্ধ সহ যুবকরা উপস্থিত ছিলেন। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে এনএসএস এর বিশেষ প্রশিক্ষণ শিবির। উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। এছাড়া উপস্থিত ছিলেন তেলেমুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা। আজকের ছাত্র আগামী দিনে ভারতের নাগরিক। মানুষের মতো মানুষ তৈরি হতে হবে, সমাজের কাজে আসতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সেবামূলক মানসিকতা তৈরি করা হলো জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস এর উদ্দেশ্য। এই কথাগুলি তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে বলেন বিধায়িকা গৌরী দাস। আজ 11টা বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়িকা গৌরী দাস। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সুখেন্দু বিকাশ দাস, বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক নিত্যানন্দ দেব, প্রধান শিক্ষক নারায়ণ বসাক প্রমুখ। 7 দিনব্যাপী চলবে এই শিবির 23 থেকে 19 অক্টোবর পর্যন্ত। নানা সামাজিক কাজ করা হবে এই 7 দিনে। 30 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয় বলে জানান বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার তথা শঙ্কর দাস। তিনি বলেন, যারা এই একটা মহৎ কর্মকাণ্ডে আপনারা ব্রতী হয়েছেন, আপনাদের এই মহৎ কর্মকাণ্ডের পেছনে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো আপনার জড়িয়ে আছে। আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের বাইরে এসেও আপনারা সমাজের জন্য কিছু করেন, সমাজের জন্য কিছু করার জন্য মানসিকতা গড়ানোর লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠানের যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। তাই আপনারা আপনাদের যে সমস্ত কর্মবৃদ্ধি করবে, উপলব্ধি করে তোমরা এগুলিকে সমাজের উন্নয়নের কাজের জন্য তোমরা এগুলিকে ব্যয়িত করবে। তাই আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি কেবল সমাজের মধ্যে কিছু করতে হবে। ওর বই পুস্তক নিয়ে আমরা বিদ্যালয়ে এলাম, বিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে আবার বিকেলে আমরা বাড়ি চলে গেলাম, এটাই এখানে আমাদের শেষ কথা নয়। আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সমাজের জন্য কিছু করতে হবে। সমাজের জন্য যদি আমরা কিছু করতে না পারি
শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিন ব্যাপী যে বিশেষ শিবির, এই শিবিরের অনুষ্ঠান আজকে 23শে অক্টোবর থেকে 29শে অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এর মধ্যে আমরা যে কর্মসূচি নিচ্ছি, এই কর্মসূচির মধ্যে বিদ্যালয়ের বিভিন্ন কাজ, এনএসএস ভলান্টিয়াররা বিদ্যালয়ে বাগান তৈরি করবো, বিদ্যালয়ে সাফ সাফাই করবো, গ্রামের রাস্তাঘাট সাফ সাফাই করবো, তথাপি সাথে সাথে শহরে কিছু কিছু অংশে পাড়ার গ্রামের যে ড্রেন ট্রেন আছে যে আশপাশ পরিষ্কার করবো, হাসপাতালে একটু ভলেন্টিয়ার সার্ভিস দিব। তারপরে একদিন শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। আর